শেখ হাসিনার গণহত্যা তদন্ত রিপোর্ট 17 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী, বিচারপতি আমলা সহ 13 জনকে উপস্থাপন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। জনগণ ও রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়ে নির্বাচন, জানিয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ বিএনপি। সন্দেহ বাড়ছে মানুষের, বলেছেন মির্জা ফখরুল। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যার আসামিদের বিরুদ্ধে 17 ডিসেম্বর তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে বিগত সরকারের গ্রেফতারকৃত 9 মন্ত্রী সহ 13 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাদের। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে। ট্রাইব্যুনালের সামনে এনে প্রথমে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে, এরপর সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। পরে একে একে নামানো হয় ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ পলক, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে। শুনানি শুরুতে ট্রাইব্যুনালের প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? জবাবে চিফ প্রসিকিউটর জানান, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর প্রক্রিয়া চলছে। ইন্টারপোলের কাজও চলমান। দাবি করা হয়, শেখ হাসিনাই জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দু। 13 জন সহ বাকিরা সহযোগী। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আসামিদের সঙ্গে আইনজীবী ও স্বজনের দেখা করার অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। এই বিচার কাজ দেখতে ট্রাইব্যুনালে দেখা যায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে। তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব? এই ডিফেন্ড অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 ফাঁকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সংস্কার কাজ, সরকারের মেয়াদ, নির্বাচন সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, পুরো সরকার ব্যবস্থা সংস্কার হচ্ছে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করা হবে। সরকারের মেয়াদ নিয়ে এক প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর হয়। মানুষ সরকারের মেয়াদ আরও কম চায়। এটি 4 বছর করার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও কম হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে। দোষী সাব্যস্ত হলে হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলেও মনে করেন তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হবে বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছে, কোনো বাধা দিচ্ছে না। সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার করতে পারবে না বলেও মনে করেন তিনি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে। অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি। আমরাই সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ বা কৌশল নেই। অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে সকালে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।
যেখানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্তের সমালোচনা করেছে টিআইবি। বাজার নিয়ন্ত্রণে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি, সিন্ডিকেট রয়ে গেছে বলেও উঠে এসেছে টিআইবির পর্যবেক্ষণ প্রতিবেদনে। এছাড়াও বাংলাদেশকে নিয়ে বিতর্কিত উপস্থাপন ও শেখ হাসিনা সহ অন্য আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার বিষয় ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম ও নারী বিষয়ক সংস্কারের জন্য আলাদা আলাদা 5টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সোমবার এই 5টি সংস্কার কমিশনের জন্য প্রজ্ঞাপন জারির কথাও জানানো হয়। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গঠন করা হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খানকে প্রধান করে। বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আর নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে। কমিশন প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথ্য উপাত্ত দিয়ে কমিশনকে সহযোগিতা করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, 2017 সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% ঋণ নিয়ে গেছে এস আলম গ্রুপ। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে সাপোর্ট দেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, গত 3 মাসে ব্যাংকটিতে নতুন আমানত এসেছে 4,972 কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানান, কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক তা সরকার চায় না, কারণ প্রতিষ্ঠানের সাথে অনেক ব্যক্তির কর্মসংস্থান যুক্ত। ব্যাংকিং খাতকে পুরোপুরি ঠিক করতে কিছুটা সময়ের প্রয়োজন জানিয়ে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংক জনপ্রিয় পদক্ষেপ না নিয়ে সঠিক নীতিতে এগুচ্ছে। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, আগের শেয়ার হোল্ডারদের ফেরাতে উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। এরই অংশ হিসেবে আগামী ডিসেম্বরে সৌদি আরব যাবেন ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি। বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস কোনো দলের নয়, সবার জন্য। দিবসটি যেন ভালোভাবে পালন করা যায়, কোনো দুর্ঘটনা না ঘটে, এজন্য সরকার সতর্ক। 16 ডিসেম্বরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। বলেন, অনেক সময় এক এক জায়গায় এক এক রঙের পতাকা টানানো হয়, এটি যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। আওয়ামী লীগ নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য তোলা হয়েছে, সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পাকিস্তানের জাহাজ আসা নিয়ে ভারতের মিডিয়ায় অপতথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আহ্বান জানান, দেশের মিডিয়ায় সঠিক তথ্য তুলে ধরার। পাকিস্তান থেকে কি এসেছে তা মঙ্গলবার দেখতে যাবার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুর মহানগরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তাদের সাথে সড়কে নামে আরেকটি কারখানার শ্রমিকরাও। সংঘর্ষে আগুনে রণক্ষেত্র পরিণত হয় পুরো এলাকা। একই এলাকার ডোরিন গার্মেন্টসের শ্রমিকরা তাদের কারখানা খোলার দাবিতে রাস্তা অবরোধ করে রাখে। 2 কারখানার শ্রমিকদের হামলার আশঙ্কায় আশেপাশের আইরিশ, অকোটেক্স, তুরাক সহ প্রায় 8 থেকে 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বেক্সিমকোর কারখানার শ্রমিক বিক্ষোভের জেরে পানিশাইল এলাকায় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নেটওয়ার্কের নামের একটি কারখানায় আগুন দেয়। অক্টোবরের বেতনের দাবিতে বেক্সিমকো এবং কারখানা খোলার দাবিতে ডোরিন অ্যাপারেলসের শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে। সোমবার সকাল 9টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে মানুষ। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সালমান এফ রহমানকে গ্রেফতারের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময় পরিশোধ করতে পারছে না। কিছুদিন বন্ধ থাকার পর আজ ডোরিন কারখানাটি খোলার কথা থাকলেও খোলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যায় 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।